আমার নাম শহীদুল্লাহ। আমি পেশায় একজন নসিমন বা ভটভটি চালক। আমার জীবনে এক অভূতপূর্ব সত্য ঘটনা আছে, যা কিনা আমার জীবনকে নাড়িয়ে দিয়েছিল এবং আমি পাড়িয়ে জমিয়েছিলাম এক দূর দেশে, এক পরীর দেশে, যে দেশ থেকে আমার ফিরতে অনেকটা কষ্ট পোহাতে হয়েছিল। যদিও পরীটা আমাকে সেখানে নিয়ে গিয়ে ভালোবাসতো, আমাকে সবসময় আদর যত্ন করত, কিন্তু আমি সেখান থেকে কিভাবে উদ্ধার হয়েছিলাম তা আপনারা জানলে হয়তো সকলে চমকে যাবেন। পরীরা সাধারণত মানুষকে দেখা দেয় না, জিনেরাও না। সাধারণত মানুষের ক্ষতি করার জন্য তারা মানুষের কাছে আসে এবং এটাই হয়তো তাদের একমাত্র উদ্দেশ্য থাকে। আমার জীবনে হয়তো এই কারণেই এসেছিল এবং আমাকে এমন এক শিক্ষা দিয়ে যায় যা কিনা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। তবে সেই পরীটার দেখা, তার চালচলন, তার সঙ্গে মেশা এবং সমস্ত কিছু ভোলা বড় দায়, যার কারণে এখনো পর্যন্ত আমি তাকে খুব মনে করি এবং সে দূর থেকে আমাকে দেখে এবং আমাকে সাহায্য করে। যদিও সে আমাকে হারানোর পর আমার ব্যথনা এবং সমস্ত কিছু বুঝতে পেরেছে, তবুও এখনও আমি তাকে পছন্দ করি। আমার মনের মধ্যে তখনও সে আছে এবং এখনও সে আছে। আমি তাকে এখনও মনে করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা জানবো শহীদুল্লাহর জীবনের ঘটনা, যেখানে একজন সাধারণ নসিমন বা ভটভটি ড্রাইভার ছিল এবং সে এটা করেই তার সংসার চালাতো, তার রুজিরুটি কামাতো। শহীদুল্লাহর সঙ্গে যখন ঘটনাটি ঘটে তখন তার বয়স 27-28 বছর এবং তার স্ত্রী এবং দুটো সন্তানও রয়েছে। সেই অবস্থায় তার ঘাড়ে একটা আশিক জিন ভর করে এবং তাকে এমনভাবে বশ করে যেন শহীদুল্লাহ তার প্রতি একদম দুর্বল হয়ে পড়ে। এবং কিভাবে শহীদুল্লাহকে সেই পরীটা পরীর দেশে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে শহীদুল্লাহ উদ্ধার হয়ে নিজের দেশে ফিরে আসে, তার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের সকলে থাকার জন্য আমি অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আমার নাম শহীদুল্লাহ। শিবপুর উপজেলার ধনবাড়িয়া গ্রামে আমার বাড়ি। জেলার নামটা উল্লেখ করলাম না, অনেকে হয়তো উপজেলা নাম শুনলে চিনে ফেলতে পারবেন। আমি আমার সঙ্গত কারণে নিজের পরিচয় গোপন রাখছি। আমি পেশায় একজন নসিমন বা ভটভটি চালক। আমি এইটা করেই আমার জীবিকা নির্বাহ করতাম। এক প্রকার বলতে গেলে ছোটবেলা থেকেই এইসব সঙ্গে যুক্ত। আমার আব্বা এবং আম্মা খুবই দরিদ্র এবং আমরা খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। বড় ভাই ঢাকায় থাকে। বড় বোনের বিয়ে ততদিন পর্যন্ত হয়নি। যখন আমি ছোট ছিলাম সেই সময় থেকে আমি কাজ শুরু করি। আর ছোট আরেকটা ভাই আছে, সেও ওরকমভাবে হয়তো পড়াশোনা করছে কিন্তু অনেক ছোট। ওই সময় থেকে আমি কাজকাম শুরু করি এবং এক পর্যায়ে আমার আব্বা কিস্তি থেকে লোন তুলে দেয় এবং সেই লোনের টাকা দিয়ে আমি সর্বপ্রথম আমার ভটভটিটা কিস্তিতে কিনি আর কি। কেনার পরে আমি ওইটা চালাতে শুরু করি। এরপর কয়েক মাস যাওয়ার পরে বিয়ে করে ফেলি। বিয়ে করে ওরকমভাবেই ছিলাম এবং এরকম করে বেশ কয়েক বছর আমি কাটিয়েছি। আমার বয়স যখন 25-26 বছর হলো, সেই সময়টা আমি দেখা যেত কি যে নসিমন নিয়ে বিভিন্ন জায়গায় মাল বহনের জন্য বা যেখানে যেতে হতো সেখানেই যেতাম। সংসার ততদিনে বড় হয়েছে, পাশাপাশি আমি নিজে বড় হয়েছি এবং আমাদের খরচও বেড়েছে। মাকে টাকা দিতে হয়, নিজের ঘরবাড়ি ঠিক করার মেরামত করার একটা বিষয় আছে। যুদ্ধ হয়ে নিজে ঘরবাড়ি সম্পূর্ণ করেছি। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত আমার দিনকাল বেশ ভালো কাটছিল। আমি সাধারণত আমার নসিমনে আশেপাশের ভাটার ইটগুলো টানতাম বেশি, যে ইটের ট্রিপ আসলেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হতো এবং খুব দ্রুত গতিতে ইটগুলো নামিয়ে রেখে আসা যেত। এটা ট্রিপ ফিক্সড আর কি। আর অন্যান্য যেসব জিনিসপাতিগুলো আমার নিতে হতো, অনেক সময় তেলের ড্রাম, নানান জিনিসপাতি যখন যেটা পেতাম। তো নসিমন করিমন এই সমস্ত জিনিস এবং গাড়ি সম্পর্কে আপনারা সকলে অভিহিত আছেন। বেশিরভাগ সময় বাজার এলাকায় বাজার থেকে আমাকে এক জায়গা থেকে অন্য বাজারে বিভিন্ন জিনিসপাতিগুলো ট্রান্সফার করতে হতো। তো ওটাই ছিল আমার কাজ। তো ওরকম অবস্থায় আমি প্রথম ঘটনা বলি, প্রথম ঘটনার সঙ্গে দ্বিতীয় ঘটনা যুক্ত। এটা কেন যুক্ত আমি পরবর্তীতে বলছি। এটা হচ্ছে 2018 সালের ঘটনা। তো 2018 সালে ওই টাইমটাতে আমি নসিমন নিয়ে আমাদের বাজারে গিয়েছিলাম।
আমাদের বাজারটা বেশ বড় এবং বেশ প্রসিদ্ধ বাজার। তো এই বাজারে যাওয়ার পর মোকামের যে বড় গোডাউন আছে বা গুদাম আছে, তো সেইখান থেকে কিছু মালামাল আমাকে নিয়ে আমাদের জেলা শহরে দিয়ে আসতে হবে এবং জেলা শহর থেকে কিছু মালামাল নিয়ে এখানে আসতে হবে আর কি, আমাদের এই বাড়ি পর্যন্ত, এই বাজার পর্যন্ত। তো আমাকে মহাজন বললেন কি যে এরকম এরকম করতে হবে, তুই পারবি কি না? তো আমি বললাম, মহাজন কোনো সমস্যা নেই, আমি পারবো, আপনি মালামালগুলো ইয়ে করেন, আমি আবার ফেরত আসবো। তো সেই সময় অলরেডি সন্ধ্যা লেগে গেছে, মালামাল লোড করতে করতে 8টা বেজে গেল এবং এই মালামাল দিয়ে আমি সোজা চলে গেলাম আমাদের জেলা শহরে। ওইখান থেকে প্রায় 34 কিলোমিটার দূরে জেলা শহরে আমি গেলাম। সেই গোডাউনের থেকে মালগুলো আনলোড করলাম, আবার ওরা নিজেই লোড করে দিল। তো লোড আনলোড করতে করতে মোটামুটি কায়দায় আমার ওইখান থেকে বের হতেই প্রায় 12টা বেজে গেল। তো 12টার দিকে এখান থেকে খেয়ে পরে আমি বের হলাম। বের হওয়ার পর আমি বাড়িতে চলে আসতেছিলাম। আসার পথে যেরকম একটা ঘটনা ঘটবে তা আমি ভাবতে পারিনি, তবে খুবই অদ্ভুত ঘটনা। ঘটনাটা এমন ছিল যে হাইওয়ে রাস্তাতে আমি আসতেছি, আমাদের ওইদিকে হাইওয়ে রাস্তা। তো হঠাৎ করেই রাস্তার মাঝখানে একটা হাত ইশারা দিয়ে আমাকে গাড়িটা থামাতে বললো। তো আমি ইশারা দিয়ে গাড়িটা থামালাম। থামানোর পর আমি দেখলাম যে এক মুরব্বী লোকটার চেহারা সুরত খুবই সুন্দর আর কি, দেখতে একদম নুরানি চেহারা, লম্বা প্রায় বুক পর্যন্ত দাড়ি, মানে নাভি পর্যন্ত দাড়ি, আর একদম ফর্সা। এত ফর্সা লোকের আগে আমি কখনো দেখি নাই। মাথায় পাগড়ি পরা, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, আর একটু বেশি হবে হয়তো। এত লম্বা ব্যক্তি আমি কখনো দেখি নাই। এবং তার পাশে একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটা আমার দিকে বোরকার মধ্যে থেকেই তাকিয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আমি তখন ওনার ইশারা দেখে দাঁড়ানোর পর আমি বলি কি যে কি হয়েছে মুরব্বী, এত রাত্রে আপনি এখানে? তো উনি তখন বললেন যে বাবা, একটু বিপদে পড়ছে, আমাদেরকে সামনে পর্যন্ত আগায় দিবা, যদি এমনটা করো তাহলে আমাদের অনেক উপকার হয়, আমি খুব বিপদে পড়ছি। তো মুরব্বী লোকগুলোকে দেখে ওইখানে আশেপাশে শিয়াল কুকুর সব ঘেউ ঘেউ করতেছিল এবং তাদের কাছে এসে আক্রমণ করার চেষ্টা করতেছিল। তো আমি বললাম কি যে চাচাজি, আমি সমস্যা নেই, আপনাদের উপকার করতে পারবো, কিন্তু আমি তো সামনের বাজার থেকে ডাইনে ঘুরে যাব, তো আপনাদের সমস্যা হবে না তো? তো তিনি তখন বললেন যে না, সমস্যা নেই, এই জায়গাটুকু অন্তত পক্ষে পার করে দাও, আমরা যেতে পারছি না। তো উনি তখন আমার নসিমনের সামনের দিকে চড়ে বসলেন এবং আমি জায়গা করে দিলাম এখান থেকে মাল সরিয়ে। তোরা তখন বসে পড়লো। নসিমন যাচ্ছে এবং কুকুরগুলো এবং শিয়ালগুলো কেন যেন, আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশের কুকুরগুলো এবং শিয়ালগুলো আমার দিকে তাকে ঘেউ ঘেউ করতেছে। তো এটা কিসের জন্য আমি জানি না। তো অনেকটা পথ পাড়ি দিলাম, প্রায় ওইখান থেকে আরও 8 কিলোমিটার পথ সামনে আসলাম। এসে ডান দিকের বাজারে আমাকে ঢুকে যেতে হবে এবং এখান থেকে আরও 6 কিলোমিটার গেলে আমার মূল যে বাজার পড়ে, যেখানে মূলত আমি যাব। তো এখানে আসার পর আমি বললাম, মুরব্বী, আমি তো ডান দিকে ঘুরে যাব, আপনি কি আরও সামনে যাবেন? লোকটি তখন বললেন, না, আমরা এখান থেকে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই, তাহলে তুমি চলে যাও, ঠিক আছে? তো উনি গাড়ি থেকে নেমে আমার কাছে একটা পোটলা এগিয়ে দিল। পোটলাটা কিসের আমি জানি না। আমি বললাম কি যে কাকা, থাক, টাকা দেওয়া লাগবে না, আপনি একটু রেখে দেন, আমি তো আপনাকে মন থেকে সাহায্য করছি, আপনি এটা রেখে দেন। তিনি তখন বললেন যে না, তুমি রাখো, এটা আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি। আমি বললাম, চাচা, যেটা থাক আপনার কাছে, এটা হয়তো আপনার কোনো কাজে আসবে, আমি খুশি মনে এটা করেছি, যদি আপনি এটা আমাকে দেন তাহলে আল্লাহ নারাজ হবেন। তো এই কথা বলার পর উনি তখন জিনিসটা আর দেন না আমাকে, উনি সাথে করে নিয়ে যান এবং বললো যে কখনো যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাহায্য করব, আমার নাম ওস্তাদ অমক। তো এই কথাটা বললো, কি নামটা আমার সঠিক খেয়াল নেই আমাকে কি বলছিল নামটা। তো ওস্তাদ বলছিল যতটুকু মনে আছে। এবং আমি জিজ্ঞেস করলাম, সাথে কে, আপনার স্ত্রী? তো লোকটি বললেন যে না, ও হচ্ছে আমার মেয়ে, আমরা একটা সফরে গিয়েছিলাম, যাত্রাপথে আমরা একটু বিপদে পড়েছিলাম, যে বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো। তারপর লোকটি চলে গেল। এই ঘটনার প্রায় অনেক দিন পর লোকটি চলে যাওয়ার পরে আমার তেমন কিছু মনে হয়নি। আমি মালটা নিয়ে আমি দোকানে রেখে টেখে চলে গেছিলাম বাসায় এবং সেটাতে আমার আর কোনো সমস্যা হয় নাই, বা ওই লোকগুলোকে সাহায্য করতে পেরে আমার খুব আনন্দ লাগতেছিল। এবং আমি আমার বউকে বাসায় এসে বলছি যে এরকম এরকম অবস্থা, আমার বউ খুশি হয়েছে। তো যাই হোক, এরকম ঘটনার পরে ওইটা তো গেল, প্রায় আরও 1.5 বছর পার হয়েছে এর মাঝখানে। এই 1.5 বছরের মধ্যে ওনার ওই ঘটনা সম্পূর্ণ ভুলে গেছি আমি, ওনাকে আমার মনেই নেই এক কথায় বলতে গেলে, সব একদম ভুলে খেয়ে ফেলছি। তো যাই হোক, 1.5 বছর পরে একদিন রাত্রেবেলা সেম ওরকম একদিন পুরো ঘুটঘুটে অন্ধকার রাত ছিল এবং প্রচণ্ড পরিমাণ অন্ধকার রাত ছিল। তো ওদিনকে আমি রাত্রে 11টা কি 11:30 দিকে বাড়িতে আসতেছিলাম। আর আমাদের গ্রামে ওই সময়টাতে একটু অন্ধকার থাকতো, কারেন্ট ছিল না আমাদের গ্রামটাতে। তো আমাদের গ্রামের আগের গ্রামটাতে, ওই গ্রামটার নাম হচ্ছে খাজুরা, তো ওই গ্রামে একটা দোসান পুকুর আছে, রাস্তার মাঝখানে একটা দোসান পুকুর, হিন্দু এলাকা। এবং লোকমুখে শোনা যায় যে ওই গ্রামের মধ্যে, ওই পুকুরের মধ্যে অনেক মানুষ মারা গেছে। আর এত পরিমাণ ঘন জঙ্গল ভাই ওই পুকুরের আশপাশে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং ওই
অবস্থায় ওই পুকুরের আশেপাশে কেউ যায় না দিনের বেলাতে, ওইখানকার হিন্দু লোকজন ছাড়া যারা কিনা ওইখানে থাকে। আর পাশে একটা শ্মশান ঘাট আছে, আর দুই ধারে এত পরিমাণ ঘন জঙ্গল, যে জঙ্গলের ভিতর দিয়ে আসলে যে কেউ ভয় পাবে আর কি। তো আমি ওইখানে আসার পরে নসিমন খুব জোরে ছোটাচ্ছিলাম, এবং খানিকটা সামনে আসতেই ঠাস করে ঠিক ওই পুকুরের কাছে এসে আমার নসিমন বন্ধ হয়ে যায়। সামনে মোড় পার হলেই কিন্তু আমি পার হয়ে যেতে পারতাম, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আমি তো তখন ভয়ে অস্থির বা কাতর, কি অবস্থা, এখানে কি হবে। আমি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি ঘোড়ায় হ্যান্ডেল মাইরা, কিন্তু কোনোভাবেই সেই গাড়ি স্টার্ট হচ্ছে না। ওদিকে আলোও নিভে গেছে, আমার সাথে একটা টর্চ লাইট ছিল সেটা জ্বালাইছি, গ্যাস লাইট ছিল সেটা জ্বালাইছি। ভয়ে আমার বুক তখন ধরফর করতেছে। ঠিক সেই মুহূর্তে স্টার্ট নিচ্ছে নসিমন আর কি। স্টার্ট নেওয়ার পরে আমি উঠছি, উঠা সামনের দিকে প্রেস করতেছি, কিন্তু যাচ্ছে না, মনে হচ্ছে কেউ টেনে ধরছে। পরে দেখলাম কি যে না, ব্রেকের উপরে পা রয়েছে ফুল ব্রেক, তো এই জন্য যাচ্ছে না। গাড়ি ছাড়তেই সামনের দিকে দৌড় মারলো। তো আমি খুব দ্রুত গতিতে চালাচ্ছিলাম। বেশ খানিকটা সামনে যেতেই আমি দেখলাম রাস্তার কোনায় একদম মাঝখানের দিকে কেউ একজন দাঁড়ায় আছে, এবং আমাকে ইশারা দিয়ে থামার কথা বলতেছে। তো এখানে অনেক ভৌতিক ঘটনা আছে আমি জানি, তো ওই ঘটনাগুলোর কথা চিন্তা করে এখানে আমি দাঁড়াবো না সেই চিন্তা করলাম। যেখানে অনেক ধরনের ভৌতিক ঘটনা আছে, মানুষজনকে ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিকে নিয়ে যায়, অনেক আগের অনেক ঘটনা শুনছি, তো দাঁড়াবো না বলে সিদ্ধান্ত নিলাম। তো ওই মুহূর্তে আমি ঠিক যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে হয়তো ওই দিনকে আমার সঙ্গে কোনো কিছু একটা ঘটে যেত। তবে দেখলাম যে মেয়েটা রাস্তার পাশে দাঁড়ায় আছে, প্রায় 5 ফুট 8 ইঞ্চির মতো লম্বা, এবং ইশারা দিয়ে আমাকে থামতে বলতেছে। মুখে ঘোমটা দেওয়া, শরীরের মধ্যে এক ধরনের চকচকে আলো জ্বলতেছে, এবং মাথায় চেহারা ছবি কোনো কিছু দেখার উপায় নেই। তো আমি যখন তাকে ইগনোর করলাম, ওই অবস্থায় সে উড়ন্ত অবস্থায় আমার পিছু নিতে শুরু করলো। আমার লুকিং গ্লাস আমি দেখতেছি আমার উড়ন্ত অবস্থায় আমার পিছু নিচ্ছে, এবং কিছুটা সামনে আসার পরে আমি যখন ওই জায়গাটার নাম গোঘাটা বার হয়ে যখন আমাদের গ্রামে ঢুকলাম, তো ওই জায়গায় আসার পরে আমি দেখলাম যে জিনিসটা আমার পেছনে আর নেই। আমি আয়তাল কুরসি পড়তেছিলাম সমানে, খুব আয়তাল কুরসি পড়তেছিলাম। তো বাড়ির কাছাকাছি চলে আসলাম। এসে যখন বাড়িতে আমি ঢুকলাম, আমি বউ বলে চিৎকার করে উঠলাম। তো ততক্ষণ আমি হাঁপাই আমার বারান্দায় বসছি। বসার পরে এসে হাতে মুখে পানি ছিটালে, বললো কি হয়েছে? তো আমি বললাম কিছু না। আসার পথে ভয় পাইছি একটু, নসিমন বন্ধ হয়ে গেছিলো, তো অন্ধকারের মধ্যে ভয় পাইছি। তো বললো যে আপনি রাত্রেবেলা কিসের জন্য চলাফেরা করেন বলেন তো? আপনার রাত্রে চলাফেরা করার দরকার না, আপনি দিনে চালান, ভালো কথা। তো আমি বললাম যে এই অবস্থা পরিবারের, এখন তো একটু চালাইতে হবে নাকি, ছেলে পেলে বড় হচ্ছে, ওদের মাদ্রাসার খরচ দিতে হবে, তারপর ঘরটা মেরামত করতে হবে, সামনে বর্ষাকাল আসতেছে, তো সব মিলে আসলে প্রয়োজন এইগুলোর। তো কথা বলার পর বললো, ও আমার স্ত্রী বললো কি যে থাকে এগুলো দরকার নেই, আপনি চলেন। ও দোয়াটা পরে আমাকে ফু দিয়ে দিল। ফু দেওয়ার পরে ওদিনকে রাত্রে থেকে আমার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর আর কি, এবং এত পরিমাণ জ্বর যে জ্বরের জন্য আমি উঠতে পারতেছিলাম না বিছানা থেকে। খুব শরীর খারাপ হলো আমার ওই রাত্রেবেলা, এবং ও দোয়া দরুদ পরে ফু দেওয়ার পরেও আমার আসলে জ্বর কমতেছিল না। মা জলপট্টি করলো, তারপরে সকালবেলা উঠে খাওয়া দিতে গেলে আমি সঙ্গে সঙ্গে বমি করে সব ফেলে দিলাম, কোনোভাবে আমি খেতে পারতেছিলাম না। তো রাত্রেও জ্বর, দিনেও জ্বর, এবং শরীর প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যেতে লাগলো। এই শরীর খারাপের মধ্যে দিয়ে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল, এবং ডাক্তার দেখার কোনো কাজ হলো না। 3-4 দিন এরকম অবস্থা ছিল আমার। এরকম অবস্থায় আমি কোনোভাবে উত্তরণ হচ্ছিলাম না। তো ওদিনকে রাত্রেবেলা আমার স্ত্রী যে আমাকে রেখে আমার মার বাড়ি আর কি, আমরা আলাদা ছিলাম, একটু পালানা এসব ঘর বানিয়েছিলাম। তো আমার আম্মার বাড়িতে খাবার আনার জন্য যায় রাত্রেবেলা, যে শহীদুল্লাহর এই অবস্থা, আম্মা আপনাদের বাড়িতে কি ভালো মন্দ কিছু রান্না হয়েছে কিনা। তো রান্নাবান্না করতে করছিল, সেই খাবার আনতে গেছিল। তো জাস্ট আমার বউ আমাকে খাবারগুলো আনতে গেছে আমাকে রেখা, আমাকে তো কখনো একা ছাড়ে না। ওই অবস্থায় আমি ঘরের ভিতরে শুয়ে আছি, পাশে আমার 2 বাচ্চা ঘুমাচ্ছে, আমার তখন জ্বরের ঘরে আমি শুয়ে আছি। ঠিক সেই মুহূর্তে ঘরের টিন ভেদ করে, মানে যেটাকে বলে এক প্রকার অদৃশ্য হয়ে চলে আসা, টিন ভেদ করে আমার ঘরের ভিতরে একটা অদৃশ্য ছায়া প্রবেশ করলো, কালো রঙের ছায়া। এবং সেই ছায়াটা আমার কাছে এসে আমার মাথার কাছে বসলো। বসার পর বললো, কে রে, তুই কেমন আছিস? এরকম একটা কথা বললো আমাকে। তো বললাম কে? তো আমার বউ তো অন্ধকারের মধ্যে রেখে চলে গেছে। আমি জাস্ট তাকে দেখলাম যে তার আবু ছায়াটা দেখা যাচ্ছে, তার শরীরের একটা আবু ছায়া ছিল সেটা দেখা যাচ্ছে, এবং সে কালো অন্ধকারের মতো হয়ে আছে। ঘরের বারান্দা একটা কুপি জ্বালানো, সে কুপির আলোতে কিছুটা দেখা যাচ্ছে। তো আমি তখন বললাম কে? তো সে আমাকে বলল, আমি অমক, আমি তোর সঙ্গে এসেছি এবং তোকে আমার খুব ভালো লেগেছে। তোর শরীর এখন কেমন? তোর শরীর খারাপ করেছে শুধুমাত্র তোর স্ত্রীর কারণে, কারণ প্রথম দিনই যদি ও আমাকে তোর কাছে আসতে দিত তাহলে এরকমটা হইতো না। আমি তো তোকে রাত্রে অনেকবার একা খোঁজার চেষ্টা করছি, কিন্তু তোকে পাইনি। তোর জ্বর কালকেই সেরে যাবে।
তাই বলে আমার মাথায় হাত বুলাই দিতে লাগলো। আমি তো কোনোভাবে ইয়ে করতে পারতেছিলাম না, এবং আমি বললাম, তুমি কে? তো সে তখন বললো যে আমি একটা আশিকি জিন, এবং আমি তোকে পছন্দ করি, এবং তোকে আমি আমার নিজের করে পেতে চাই, এই জন্য আমি তোর কাছে এসেছি, তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। ততক্ষণে আমার স্ত্রী মনে হয় অর্ধেক রাস্তায় ছিল, আসতেছিল অর্ধেক রাস্তায়। তো এই অবস্থায় আমার চিৎকার শুনে আরো দ্রুত গতিতে আসার পর ঘরের ভিতর ঢুকে দেখি কি যে আমি বিছানা থেকে নিচে পড়ে আছি এবং অচেতন হয়ে গেছি আর কি। তারপর ঘুম থেকে আমাকে যখন জাগানো হয়, আমার সত্যি কোনো কিছু সেন্স ছিল না। আমার ওই সময় কি ঘটছে না ঘটছে কোনো সেন্স ছিল না। তবে আমার ঘটনা মনে আছে, ওই ঘটনা আমার স্পষ্ট মনে আছে। তবে ওই সময়টাতে আমার সেন্স ছিল না, ওই নিচে পড়ে যাওয়ার পরে। আর কি হয়েছে তাও আমি জানি না। তো আমার স্ত্রী বললো কি হয়েছে, তো আমি বললাম কিছু হয় নাই, পড়ে গেছিলাম নিচে। তো আমাকে খাওয়ান দাওয়ান কি করালো, খাওয়ানোর পর আমি শোয়ার পরে জানালাটা খোলা ছিল, গরমকাল ছিল। তো খোলা অবস্থায় আমি বাইরের দিকে তাকানোর পর দেখি কি যে আম গাছের গোড়ায় খুব সুন্দর দেখতে একটি মেয়ে বসে আছে, এবং বসে আমার দিকে তাকায় হাসতেছে। তো ওই হাসি দেখে আমার মনের মধ্যে একটু ভয় লাগতে শুরু করলো। তো প্রথম যখন আমি মেয়েটাকে দেখতাম তখন একটু ভয় লাগতো, এবং ও আমাকে ইশারা দিয়ে বলতো আয় তোকে আমি নিয়ে যাবো, আয়। তো প্রথম ও যেদিনকে আমার কাছে প্রথম দিন আসছে, ওই দিনকে মূলত আমি ভয় পাইছি এবং ওকে দেখে চলে যাওয়ার জন্য ইশারা করছি। কিন্তু ও যখন আমার কাছে আসছিল সম্ভবত আমাকে কিছু একটা খাওয়াই গেছে বা বশ করে গেছে, যে ওর ইশারা আমি তখন শুনতে লাগলাম। আগে কিন্তু শুনতাম না, বা ওর ইশারা দেখে আমি কিন্তু ভয়ও পেতাম না। কিন্তু ওই রাতের পর থেকে কেন জানি না ওর প্রতি একটা আকর্ষণ বোধ হইতে লাগলো, এবং মনে হলো যে ওর সাথে আমার চলে যাওয়া উচিত। তো যাই হোক, এরকম করে জ্বর সারতেছিল না, খুবই খারাপ অবস্থা, এবং প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে জ্বরের কোনো ইয়ে নাই। তো আমার কাকি বললো কি যে আমার এক পরিচিত কবিরাজ আছে, কবিরাজের কাছে নিয়ে যান, ওইখানে নিয়ে গেলে হয়তো ঠিক হবে, বা ওইখানে আপনারা দেখাইতে পারেন, ওইখানে নিয়ে গেলে এই সমস্যার সমাধান হবে। অনেকের সমস্যার সমাধান হয়েছে, আমার মনে হয় যে ওর পর জিনের আছর আছে। তো যাই হোক, আমাকে সেই কাকির কবিরাজের কাছে নিয়ে গেল। তো কবিরাজ খুবই কামেল কবিরাজ, এবং উনি অনেক কিছু জানান বোঝেন। তো অবস্থায় তিনি আমাকে ওইখান থেকে নিয়ে যাওয়ার সঙ্গে বললেন যে আমার সঙ্গে একটা মেয়ে জিন আছে, এবং যে মেয়ে জিনটা আমাকে নিয়ে যেতে চায়, এবং সে আর নাকি আমাকে পছন্দ করে, এবং ওই মেয়ে জিনের আচরটা খুবই খারাপ, এবং এটা একটা আশিক জিন। এই জিনে যদি একবার নিয়ে যায় তাহলে আর কোনোদিন ফেরত দিয়ে যাবে না, বা সারা জীবন ওর কাছে রেখে দিবে। মূলত এরা শারীরিক সম্পর্ক করার জন্য বা নিজেদের কাছে কোনো পুরুষ মানুষ রাখার জন্য সবসময় ওরা এমনটা করে থাকে, এবং ওরা তো অনেক বছর বাঁচে, ওদের জীবন দশায় হয়তো অনেক পুরুষ মানুষ তাদেরকে ওরা পছন্দ করে, ওদের পেছন চলে আসে, এবং এসে ওদেরকে এক পর্যায়ে একটা সুযোগ বুঝে নিয়ে চলে যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে তাবিজ দিচ্ছি, তাবিজটা তোমাদের হাতে বাঁধবা এরকম জিনিসপাতি সহকারে, আর হচ্ছে গিয়ে 7 দিন অমক গাছের পাতা খাবা, আর শেকড় আমি দিয়ে দিচ্ছি, সবগুলো নিয়ে এই ওষুধগুলো খাবা, দেখবা ঠিক হয়ে যাবে, আর কোনোভাবেই ওকে একা ছাড়া যাবে না, এরকম কথা বললো আর কি। তো যাক, আমাকে ওইখান থেকে নিয়ে আসার পরে আমার তো শরীর খারাপ, এবং আমি কবিরাজ কি বলেছে আমি এখান দিয়ে শুনছি, এখান দিয়ে বের করছি আর কি। তো এই অবস্থায় আমার অবস্থা খুবই শোচনীয় ছিল, শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো, এবং শরীর খুব খারাপ হয়ে যেতে লাগলো। তো আমার আর সেই মুরব্বী লোকটার কথা মনে নাই, যে মুরব্বী লোকটা আমাকে বলছিল যে কখনো যদি কোনো উপকার প্রয়োজন হয় আমাকে কিন্তু বইলো। তো ওনার কথা আমার আর মনে নাই, যে উনি আর কি বা করবে, কি বা বলবে। তো সেহেতু আমি ওনার কথা অগ্রাহ্য করলাম। তো যে এরকম করে 3-4 দিন সময় মাঝখানে কাটলো। আমার স্ত্রী আমাকে কখনো একা ছাড়তো না। 3-4 দিন পরে আমি দুপুরবেলা আম গাছের গোড়ায় বসে আছি, মাচার উপর বসে থাকার পর তো খুব ক্ষুধা লাগছে। আমার ক্ষুধা লাগার ওই অবস্থায় আমার বউ হচ্ছে এই পাশে কাজ করতেছিল, আর আমি পোলাপান 2টা নিয়ে পাশে বসেছিলাম। তো ক্ষুধা লাগছে এটা কথা খালি বলছি, বলার সঙ্গে সঙ্গেই গাছের উপর থেকে একটা প্লেট ভাসতে আমার সামনে আসলো, মানে উড়ন্ত অবস্থায় এসে সেখানে পড়লো, এবং তার মধ্যে 2টা না 3টা মুরগি একদম খুব সুন্দর করে রান্না করা, এবং এত সুন্দর ঘ্রাণ যে কে দিছে কেন দিছে তা নিয়ে ভাবনার কোনো টাইম নেই। আমি এবং আমার 2 ছেলে আর কি বসে খেতে শুরু করলাম, অনেকটা খেয়ে ফেলছি। ওই অবস্থায় আমার বয়সে বললো কি যে এইটা কে দিয়ে গেছে। তো আমি বললাম জানি না, আকাশের উপর থেকে ভাইসা আসছে। সঙ্গে সঙ্গে আমার বোধ ফালাই দিছিল ওইটা, ফিক্কা মেরা ফালাই দিছে, বললো এই জিনিস তুই খাইছিস কিসের জন্য, দেখি বের কর, বমি কর। তো ছেলে 2টাকে বমি করাইছে জোর কইরা, আমাকে যখন বমি করাইতে গেছে আমি বললাম কি কেন, কি হয়েছে, সমস্যা কি, খাই। তখন ওই আমার বউ বললো যে তোর খেয়াল নাই যে ওই জিন মেয়েটা তোর সঙ্গে আছে এবং ও তোকে নিয়ে যেতে চায়, আর ও তোকে নানান প্রলোভন দেখিয়ে সব জিনিসপাতি খাইয়ে তোর মাথা খারাপ করেছে, তোকে কবিরাজের কাছে আবার নিয়ে যেতে হবে, তোর নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, তুই দূর থেকে সে জিনিসটা দিল আর তুই খেয়ে ফেললি, এরকম ভাবে বলতেছিল আমাকে রাগ বাগ করে আর কি। তো যাক, আমি বিষয়টা বুঝতে পারি ওই টাইমটাতে।
তারপরে আমি সবসময় সতর্ক থাকার চেষ্টা করতাম যে আমি ততদিন সুস্থ হয়ে উঠছিলাম, কবিরাজের গাছগাছরা শিকড় এই সমস্ত জিনিস দেখে খানিকটা সুস্থ হয়ে উঠছিলাম। এই ঘটনার পরে আমি সবসময় সাবধান থাকার চেষ্টা করতাম, তাই আমি বেশ খানিকটা সুস্থ হয়ে উঠি। সুস্থ হওয়ার পরে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, তবে সেই রাতে এরকম কোনো ঘটনা ঘটবে তা সত্যি আমি কল্পনা করিনি। আমি যথেষ্ট সাবধানতার সঙ্গে চলাফেরা করতাম। তো আমি নসিবন নিয়ে বের হয়েছি। রাত্রেবেলা আমি কখনোই নসিবন চালাতাম না ওই ঘটনার পরে। তো এই ঘটনার পরে প্রায় 6 মাস সময় কেটে যায়। এই 6 মাসের মধ্যে তেমন কোনো সমস্যা আমার হয়নি। সবসময় তাবিজ থাকতো শরীরে, আর রাত্রের কোনো ট্রিপ থাকলে সেটা আমি সবসময় ক্যান্সেল করে দিতাম। দিনের বেলা ছাড়া আমি সাধারণত চালাইতাম না। তো এরকম করে আমার দিনকাল বেশ ভালোই কাটছিল। তো এক রাত্রেবেলা সন্ধ্যার দিকে আর কি, তখন রাত হয়নি, তো আমি বাজার থেকে সদাই করে বাড়িতে ফিরতেছিলাম। তো আমাদের দক্ষিণ সাইডের গ্রামের যে রাস্তাটা আছে ওই রাস্তায় আমার এক কাকা থাকতো, ওদের বাড়ি ছিল। তো ওইখানে একটা কাজ ছিল আমার। তো ওইখান থেকে আমি মূলত হচ্ছে গিয়ে ওই জিনিসটা নিয়ে আমি নসিমনটা চালায় বাড়ির দিকে আসতেছিলাম। তো ওই রাস্তাটা আবার মেশে গিয়ে ওই যে কানা ভিটা, যে ভিটার উপর দিয়ে আমার কাছ থেকে ওই পরিটা এসেছিল বা আমাকে আছর করেছিল, সেই জায়গাটা মূলত হচ্ছে কি ওই জায়গাটার সঙ্গে মেশে, এবং ওইখানে ওই মোড়টা আর কি যেখানে আমার নসিমনটা বন্ধ হয়েছিল। তো ওইখানে আসার সঙ্গে সঙ্গেই কেন জানি আমার নসিমন ঠাস করে বন্ধ হয়ে গেল। এবং 6 মাস আগের ঘটনা, 6 মাস বা 8 মাস আগের ঘটনা যে কিনা আমার সঙ্গে এখানে ঘটেছিল, ঠিক একই স্থানে একটু দূরত্বে সেম একই ঘটনা ঘটলো। নসিমনটা ঠাস করে বন্ধ হয়ে গেল। কোনোভাবেই ওই জিনিসটা স্টার্ট নিচ্ছিল না, এবং আমি কোনোভাবে স্টার্টও দিতেও পারতেছিলাম না। তো আমার খানিকটা ভয় পেতে শুরু করলো, যদিও ওই মূল জায়গা থেকে একটু খানিকটা সামনে ছিলাম, যার কারণে আমার ভয় ওরকমভাবে লাগতেছিল না। তবে দেখলাম যে ওই কাঁচা রাস্তা দিয়ে একজন লোক উঠে আসতেছে। লোকটার শরীরের মধ্যে হচ্ছে গিয়ে এক অদ্ভুত রকমের কাপড় পরা, চেহারা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। তো তিনি আমাকে বলেন, ভাই কি হয়েছে, কোনো সমস্যা? তো আমি বললাম কি যে হ্যাঁ, আমার নসিমনটা স্টার্ট নিচ্ছে না। তো উনি তখন বললেন যে আচ্ছা দেন, আমার কাছে দেন, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। তাই বলে উনি আমার কাছে আসলো, এবং কাছে আসার পরে উনি আমাকে যখন আমার কাছে এসে ওই ইয়াটার হ্যান্ডেলটা নিল, হ্যান্ডেলটা আমার যে শরীরের তাবিজ ছিল তাবিজের মধ্যে বাঁধাইছে, বাঁধায় জোরে খেসকা টান দিছে। এটা কেন করছে বা কিসের জন্য করছে আমি জানি না। খেসকা টান দেওয়ার পরে ওই লোকটাকে আমার পাশে আর আমি দেখতে পারলাম না, এবং ওই লোকটা হঠাৎ করে বাতাসের মতো উধাও হয়ে গেল। কি হলো আমার সাথে কিছু বুঝে উঠতে পারলাম না। এবং ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম একদম আলোর গতিতে, আলো যেরকম আসে ঠিক সেরকম আগুনের গোল্লার মতো একটা জিনিস আমার দিকে আগায় আসলো, এবং আমাকে কিছু বুঝতে দেওয়ার আগেই ওই হ্যান্ডেলটা আমার হাত থেকে পড়ে গেল, এবং ওই জিনিসটা, আগুনের গোল্লাটা আমাকে ওইখান থেকে ছো মেরে বাতাসে ভাসিয়ে ফেললো। এবং আমি দেখতে পাচ্ছি যে আমি শূন্য হাসতেছি। আমার ওইখানকার বড় গাছপালার উপর দিয়ে আমি উপরে উঠে গেলাম, এবং উঠে মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছি। উঠে যাওয়ার পর আমি যখন চোখ মেলে আমি তাকাইছি, তাকানোর পর দেখি আমার সামনে সেই পরি মেয়েটা যে কিনা আমাকে নিয়ে যেতে চায়, সে আমার সামনে এসে দাঁড়ায় আছে এবং আমাকে ধরে আছে। তার বিশাল বড় বড় ডানা সে মেলতেছে আকাশের মধ্যে, এবং আমি চিল পাখি যেরকম মানুষকে নিয়ে যায় ঠিক সেরকমভাবে আমি ওরকম ওর হাতের সঙ্গে ঝুলে আছি, ওর বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে। তো ওই অবস্থায় আমার কপালে একটা চুমু খাইলো, বললো অনেকদিন পর তোমাকে পাইছি, এবং তুমি যে আবার ওইদিকে আসবা কখনো ভাবতেও পারি নাই। এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে শক্তির স্থান, এই জায়গায় তুমি যে আবার আসবা কখনো ভাবি নাই, এবং সন্ধ্যার পরে তোমাকে এখানে পাবো তাও আমি কল্পনা করতে পারি নাই। এখন থেকে তুমি আমার, এবং আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে তুমি থাকবা, কোনো কিছুর কমতি হবে না। তো এই কথা বলার পর আমি প্রথমে একটু চিৎকার চেঁচামেচি করে আমি নেমে যাবো, আমাকে দিয়ে আসো, আমি চলে যাবো, আমার বাসায় বউ বাচ্চা আছে। তো এই কথা বলার পর বললো, বউ বাচ্চা আছে আমি জানি, এবং তোর বউয়ের কাছে তুই আর কোনোদিন ফিরে যেতে পারবি না, তুই এখন থেকে আমার সঙ্গেই থাকবি। তাই বলে আমার মাথায় ও একটা হাত রাখলো। হাত রাখার পর কি একটা জন্য হইলো, আমার মাথাটা চমক মেরে উঠলো। তারপর আর আমার সেন্স নাই, আমি পুরোপুরি সেন্সলেস হয়ে যাই। এবং এই অবস্থায় কতক্ষণ সময় পার হয় আমি জানি না। অনেকক্ষণ সময় পার হওয়ার পরে আমি যখন চোখ খুলি, আমি দেখি কি যে একটা অদ্ভুত, মানে কুড়ে ঘরও না আবার বিল্ডিং ঘরও না, ওরকম অদ্ভুত ডিজাইনের একটা ঘর, এবং জঙ্গলের ঠিক মাঝ বরাবর। আশেপাশে অনেক দূর দূরান্তে ওরকম একটা ঘর আছে, এবং এখানকার ঘরগুলো বেশ অদ্ভুত। আমি ঘর থেকে বের হয়ে বাইরের দিকে তাকায় দেখি বাইরে কেউই নাই, আশেপাশে কোথাও কেউ নাই। একটা দোতলার মতো ঘর, এবং ঘরটা সম্ভবত খড় বা বাঁশ বা এই জাতীয় জিনিসপাতি দিয়ে তৈরি, এবং দেখতে খুব সুন্দর। এবং আশপাশে কোনো লোকজন নেই, কেউ নেই, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক আর ঘন জঙ্গল এবং বিরান জঙ্গল। তো এই অবস্থায় তখন আমি ডাকলাম যে আমি কোথায়, আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে? তো বেশ খানিকক্ষণ পর ওই মেয়েটা আসমানের উপর দিয়ে পাখির মতো ডানা মেলে ওইখানে এসে নামলো বললো যে তুমি চাইলে ওইখান থেকে পালাতে পারবে না, কারণ এটা তোমার মানুষের জগৎ না।
এটা হচ্ছে আমাদের জিনেদের জগৎ। এখান থেকে পালানো এত সহজ না, বা এখান থেকে চলে যাওয়া এত সোজা না। তুমি কোথাও যেতে পারবে না এখান থেকে। এই কথা বলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি তাকিয়ে আছি সামনের দিকে এবং সম্পূর্ণ জায়গাটা অদ্ভুত, অন্ধকার ঘুটঘুটে এবং বিশাল বড় বড় গাছ, এবং সেই গাছের এই পাশটাই বড় পাহাড়, আবার সামনে ঝর্ণার শব্দ আসতেছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা কোন জায়গা। তো বললো এটা জিনের নগরী এবং আমার গ্রাম, যেখানে আমি থাকি। আমি তোমাকে নিয়ে এখন থেকে এখানেই থাকবো। তোমার জন্য এই ঘরটা আমি বানাইছি, এবং তোমাকে যেদিন থেকে পছন্দ করছি সেদিনকে একটু একটু করে ঘরটা বানাইছি আমি। তোমাকে একদিন নিয়ে আসতাম আমি, সেটা আমি জানি। তুমি আমার জালে ফেসেছো, এবং সত্যি কথা বলতে এটা আমার ইচ্ছে ছিল যে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে আসি। তাই বললাম তুমি এটা কেন করলে? ও তখন আমাকে আদর করতে লাগলো এবং বলল যে কোনো কিছুর কমতি হবে না তোমার এখানে, তুমি যা চাবা তাই পাবে। তা আমি বললাম আমার ক্ষুধা লাগছে। তো এই কথা বলতেই প্লেটে করে ঠিক একইভাবে এর আগে যেরকম ভাবে হাওয়ায় ভাসতে ভাসতে আমার কাছে জিনিসপাতিগুলো আসছিল, এখনো ঠিক একই কায়দায় হাওয়ায় ভাসতে ভাসতে আমার কাছে ওই জিনিসগুলো আর কি আসলো। মাছগুলো এবং মাংস, আরও বড় বড় খাবার ছিল, প্লেট ভর্তি খাবার। সেই খাবারগুলো উড়ে আমার কাছে আসলো, এসে আমার সামনে বসলো। তো আমি সেগুলো খেতে লাগলাম, খুব সুস্বাদু ছিল। এবং ওই পরিমেয়টা আমাকে বললো যে তুমি যদি এখানে আমার সঙ্গে থাকো তাহলে প্রতিনিয়ত এরকম মজার মজার খাবার খাইতে পারবা, যেসব খাবার হয়তো তুমি জীবনে কোনোদিন চোখেও দেখো নাই। তো তুমি কি তোমার গরিবী জীবন চাও, নাকি এই জীবনটা চাও যে জীবনে সবকিছুই আছে, খাওয়ান দাওয়ান সবকিছু? তোমাকে আমি আমাদের প্রাসাদে নিয়ে যাব, যেখানে মূলত আমার বাবারা সাম্রাজ্য করে। এবং আমি এখান থেকে তোমাকে এখানে রেখেছি কিসের জন্য জানো? কারণ ওইখানে রাখলে অনেক জিনেরা তোমাকে উত্ত্যক্ত করবে, এই জন্য আমি তোমাকে এখানে রেখেছি। এবং এখানে তুমি খুব সুন্দরভাবে থাকবা, আমি তোমার সঙ্গে থাকতে আসবো, ঠিক আছে? আর এখান থেকে চাইলেই তুমি বের হয়ে যেতে পারবা না, কারণ কোনো কুল কিনারা নাই। যদি হারায় যাও তাহলে নির্ঘাত মারা পড়বা। তো ওর কথা আমি শুনি নাই, আমি এখান থেকে পালানোর চেষ্টা করছি। এর পরের দিন আমি যখন বের হয়েছি বাড়ি থেকে, বের হয়ে চারিদিকে যত দূরেই তাকাই শুধুমাত্র বিরান জঙ্গল আর জঙ্গল, আর কোনো নামার রাস্তা নাই, কোনো কিছুর রাস্তা নাই। তো খানিকটা দূরে যেতেই চার পাওয়ালা একটা জন্তু দেখে মনে হচ্ছিল ঘোড়া, আবার উপরের অংশ মানুষ। এরকম স্নিফিক্স আমরা গল্পের পাতায় পড়েছি বা এরকম দেখেছি, কিন্তু এখানে যে সত্যি হয় সেটা ওনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তো উনি নেহাতি ভালো জিন ছিল। তো উনি তখন আমাকে বললো যে কই যাচ্ছেন, আপনি কে, এবং আপনাকে দেখে তো মানুষ মনে হচ্ছে। তা আমি তখন বললাম জি হ্যাঁ আমি মানুষ, আমাকে অমুক একটা পরীতে ধরে নিয়ে এসেছে। তার বর্ণনা দেওয়ার পর বললো ওই পরিমেয়টা তো ভালো না, তোমাকে নিয়ে এসেছে। আর কি করার, আমাদের তার কিছু করার নেই। উনি হচ্ছে আমাদের সর্দারের বখাটে মেয়ে, এবং ওনাকে যদি কিছু বলতে চাই তাহলে হয়তো অনেক কিছু করবে। তবে বালক, তুমি এখান থেকে বের হতে পারবা না, বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জঙ্গলের বাহিরে বের হওয়ার সুযোগ কোথায়? জঙ্গলের বাহিরে সমুদ্রের ভিতরে তুমি কোথায় যাবা? আর এখানে ও থাকে, এবং ও এই পুরো দ্বীপটাকে পুরো ধ্বংস করে ছেড়েছে। সে তো ওর উপরে কেউ কোনো কথা বলে না। তুমি এখান থেকে কোথাও যেতে পারবা না, তুমি মানুষের জগৎ থেকে কত দূরে আছো জানো? তো আমি তখন ওনাকে বললাম যে আমাকে দিয়ে আসেন, আমার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আমি এখানে কি করব? তো এই অবস্থায় ওই লোকটি বললেন কিছু করার নেই আসলে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, তুমি চলে যাও, এবং তুমি এখানে নিরাপদের কথা মতো শুনে থাকলেই ভালো থাকতে পারবা, পালানোর চেষ্টা করলেও তোমাকে শাস্তি দিবে। তো ঠিক ওই অবস্থায় ওই লোকটার কথা শুনে আমি ব্যাগের দিকে যেতে শুরু করলাম, তবে হারিয়ে ফেলছিলাম পথ। তো ওই পরিমেয়টা আমাকে নিজে থেকে এসে নিয়ে গিয়ে আমাকে ওদিনকে কড়া শাস্তি দিল, আমাকে প্রায় 20টা চাবুকের বাড়ি মারলো, এবং বললো কি যে তোরা তো বড় সাহস, তুই এখান থেকে পালাইতে চাস, কোনোভাবে পালাইতে পারবি না তুই। তো চাবুকের আঘাত দেওয়ার পরেও কিন্তু সে আমাকে ভালোবাসছে, আমাকে আদর যত্ন করছে, এবং ওর বুকের মধ্যে নিয়ে শোয়াইছে, মাথায় হাত বোলা দিছে। তো সব কিছু ভালোবাসে, আবার ওদিকে শাসনা করে। তো সব মিলে আমার এখানকার দিনগুলো খুব খারাপ কাটতে লাগলো। খারাপ বলতে খাওয়া দাওয়া সব কিছুই ছিল, কিন্তু ওই যে নিঃসঙ্গতা তো ভয়াবহ একটা জিনিস, তা হয়তো নিঃসঙ্গ না হলে বোঝা যায় না। তো এই অবস্থায় নিঃসঙ্গতায় আমার দিনগুলো কাটতে লাগলো এখানে, এবং সত্যি কথা খুব খারাপ পরিস্থিতির মধ্যেই কাটতে লাগলো সময়গুলো। আমি ওই অবস্থায় ওকে রেখে যে চলে আসবো তার সুযোগ ছিল না। তো প্রায় বছর খানিকের মতো আমার এখানে এরকম ভাবে কাটলো, এবং ওর প্রতি আমার অভ্যস্ততা হয়ে গেছিল আর কি। ও আমাকে এখানে নিয়ে যেত ঘুরতে, প্রায় দিনই হলো থাকতো না আর কি। দিনের বেলাতে রাত্রেবেলা আসতো, আর আমি দিনের বেলাতে ঘুমাইতাম, এমন অভ্যাস সেরকম হয়ে গেছিলো, রাত্রেবেলা জেগে থাকার অভ্যাস হয়ে গেছিলো। তো রাত্রেবেলা ও আমাকে সঙ্গে করে ঝর্ণার পাড়ে, নদীর পাড়ে, জঙ্গলের মাঝখানে, জঙ্গলের উপরে, পাহাড়ের উপরে, পর্বতের উপরে, এই সমস্ত জায়গায় ঘুরতে নিয়ে যেত, এবং ওর সঙ্গে থাকতো। এবং ও রাত্রেবেলা শুধুমাত্র আমার কাছে আসতো শারীরিক সম্পর্ক করার জন্য, এটার জন্য ওর চাওয়া পাওয়া ছিল, ইচ্ছা ছিল। তো আমার কাছে কিছু মাস যাওয়ার পর বিষয়গুলো বিরক্ত লাগতো, কিন্তু ওর ইচ্ছা ছিল ওই একটাই, এবং ওইখানে আমার কাছে এই জন্যই আসতো আর কি। তো সব মিলে বলতে গেলে
কিছু মাস যার পরে ওর প্রতি আমার আরও বেশি ঘৃণা চলে আসে। ওকে দেখতে যথেষ্ট সুন্দরী, সব কিছু আছে, রূপ যৌবন এভরিথিং খুব সুন্দর, কিন্তু ওই যে ও আমার সাথে জোর জবরদস্তি করতো, সমস্ত কিছু করতো। তো এক প্রকার আমি আজাবের মধ্যে থাকতে শুরু করলাম এখানে। আমার নিজের কাছে আজাব লাগতো কি কারণে, আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, খাওয়ান দাওয়ান দিত, কিন্তু সমস্যা হচ্ছে কি ওই যে একাকিত্ব, সারাদিন একা থাকতে হয় জঙ্গলের মতো এরকম একটা জায়গায়, কতক্ষণ একা থাকা যায়। তোকে আমি কথাগুলো বললাম, তো বলার পর বললো কি তাহলে তুমি এখানে থাকবে না? আচ্ছা ঠিক আছে, আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম তোমাকে প্রাসাদে নিয়ে যাবো, যেহেতু তুমি আমার সঙ্গে অনেকদিন ধরে আছো, তাহলে চলো। তো আমি বললাম কোনখানের প্রাসাদ, আমাকে বাড়িতে দিয়ে আসো। তো ওই কথা বললেও প্রচন্ড পরিমাণ রেগে যেত, এবং রেগে গিয়ে বলতো এই কথা দ্বিতীয়বার বললে তোর গলা টিপে তোকে মেরে ফেলবো আমি। তো এই অবস্থায় তখন আমি ওকে সঙ্গে করে নিয়ে ও আমাকে সঙ্গে করে নিয়ে চলে গেল ওদের প্রাসাদে। এবং সেই প্রাসাদ পর্যন্ত যখন আমি গেলাম, সত্যি কথা ভাই, এরকম বড় প্রাসাদের আমি কখনো দেখি নাই। এবং সম্পূর্ণ প্রাসাদটা কাঠ দিয়ে তৈরি, কাঠ এবং পাথরের নির্মাণ। এবং জঙ্গল পার হয়ে যখন ওদের এলাকায় ঢুকলাম আর কি, ওদের যে কাবিলা যেখানে ওরা থাকে, ছোট ছোট অনেক ছোট ছোট গোল গোল ঘর ওই বড় বড় ইমারতের পাশে বানানো, এবং ইমারতের এত বড় ইমারত যে প্রায় 10-12 তালা সমান ইমারত হবে, এবং ওই ইমারতগুলো পাথর এবং কাঠ দিয়ে তৈরি। তো ওইখানে যাওয়ার পর আমাকে জানলা দিয়ে ওর কক্ষে নিয়ে গেল, যে কক্ষে মূলত থাকতো। সেই কক্ষে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে এখন থেকে আমার সঙ্গে থাকতে হবে এখানে। তোর তো নিঃসঙ্গ লাগতো, তুই এই কথা বলতি যে বাড়ি চলে যাবে, এখন তুই কি বলবি? এখানে জিনেরা আছে, ওরা হয়তো তোর সঙ্গে ভালো আচরণ করবে না, তোর তো এগুলোই চাই, তাই না? নিঃসঙ্গতা ভালো লাগে না তোর। তো জিনগুলো সত্যি আমার সঙ্গে ভালো আচরণ করতো না, আমাকে সবসময় হেয় করতো, বা ও যখন থাকতো না আমাকে বকাঝকা করতো, আমাকে নানান অদ্ভুত কথা বলতো। ওইখানে আসার পরে আমি ওদের ভাষা মোটামুটি বুঝতাম বা ইশারা বুঝতাম, এবং পরিটার সঙ্গে থাকতে থাকতে ওদের ভাষা আমি টুকটাক শিখে ফেলেছিলাম তখন। তো ওদের সঙ্গে ওই জিনদের সঙ্গে ওই ভাষায় কথা বলতাম। জিন আমাকে নিয়ে আমার স্ত্রী যখন থাকতো না, মানে এক প্রকার স্ত্রী বলা চলে, ও ওইখানে কোন কায়দার জন্য আমাকে বিয়ে করেছে বা যেভাবে যেটা করেছে। তো আমি যখন বিকেলবেলা আমার ঘর থেকে বের হয়ে যখন উঠানের দিকে যাইতাম, প্রাসাদের সামনের যে বড় গার্ডেন আছে, গার্ডেনের দিকে যাইতাম। তো এখানে যাওয়ার পরে অনেক জিন আছে যারা কিনা আমাকে খেপাইতো আমি মানুষ বলে, এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত, নানানভাবে মানে আমাকে নিয়ে খেলা করতো এক কথায় বলতে গেলে। ওরা উড়ন্ত অবস্থায় আমাকে নিয়ে একজনের কাছ থেকে চেলে আরেকজনের কাছে দিত। তো এরকম আমার স্ত্রী যখন দেখছে, দেখার পর ওদেরকে বকাঝকা দিছে, বকাঝকা দেওয়ার পরে তারপর ওরা করতো, ওরকমভাবে স্ট্রিক্টলি বলতো না। তো এক প্রকার ওর প্রতি আমার অতিষ্ঠ হয়ে গিয়েছিল জীবনটা। তো তারপর আমি জানি না এটা কিভাবে হইলো, ওর গর্ভে সন্তান আসলো প্রায় 1.5 বছর ওর সঙ্গে থাকার পরে। গর্ভে সন্তান আসলো, এবং সন্তানটা আসার পরে আমার মন খানিকটা স্থির হলো এখানে যে না, ও তো এখন গর্ভবতী, একটা সন্তান আসবে পৃথিবীতে যে কিনা যা কিনা আমি থাকতে পারবো এখানে। এবং সত্যি কথা বলতে আমার ওর সঙ্গে থাকতে একটু ভালো লাগতো না। ও যথেষ্ট সুন্দরী ছিল, আমাকে যথেষ্ট জিনিসপাতি দিত, দামি দামি কাপড় পরতাম, রাজকীয়ভাবে চলাফেরা করতাম, কিন্তু এখানে ওই সুখটা ছিল না যে সুখটা আমি বাড়িতে গরিবী অবস্থায় পেতাম। তো অবস্থায় আমাকে সন্তান উপহার দিল প্রায় 11 মাস 12 মাস পরে জিনেদের সন্তান হয়। তো 12 মাস পরে একটা সন্তান ভূমিষ্ঠ হইল, একটা কন্যা সন্তান, যে কিনা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী ছিল, এবং এত সুন্দর মেয়ে এর আগে আমি কখনো দেখি না। এটা যে আমার মেয়ে সেটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তো ওই মেয়েটাকে আমার কোলে দেওয়া হয়, এবং আমি ওকে নিয়ে সবসময় বসে থাকতাম। ওই সময় থেকে ওকে আমি লালন পালন করতাম, ওর সব দেখভাল আমি নিজে থেকেই করতাম, গোসল করিয়ে দিতাম, আর ওর মা আসলে ওকে খাওয়াতো আর কি। তো এই অবস্থায় ও আমার মতো করে গড়ে উঠতেছিল আর কি, আমার চেহারা দিকে সবসময় তাকা থাকতো, আমাকে সবসময় আদর করতো, বা ওর মায়ের কাছে যেতে চাইতো না। যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, চোখ ফুটতে বুঝতে শিখলো, তারপরে করতে লাগলো। তো আমার এই সন্তান আসার পর থেকে আমি ওর সঙ্গে সবসময় কাটাতাম, ওর সঙ্গে সবসময় থাকতাম, ঘর থেকে আর বের হইতাম না। আগে যখন বের হইলে অনেক জিনের আমাকে উত্ত্যক্ত করতো, পাশাপাশি আমার স্ত্রী যে ছিল সেও আমাকে উত্ত্যক্ত করতো বাসায় এসে। কিন্তু সন্তান হওয়ার পরে ও পুরোপুরি পরিবর্তন হয়ে গেল, আমার উপর আর চিল্লাচিল্লিও করতো না, আমাকে বকাঝকা করতো না। কিন্তু যখন আমি বলতাম বাড়ি যাব, ওই কথা বলতেই সে প্রচণ্ড পরিমাণ রেগে যেত, এবং রেগে গিয়ে সে আমার দিকে আর চোখে তাকাইতো, বলতো এত বড় সাহস তোর, তুই বাড়ি যাওয়ার কথা বললেই তোকে মেরে ফেলবো কিন্তু গলা টিপ দিয়ে। তো যাই হোক, এরকম করে আমি আর কখন বাড়ি যাওয়ার কথা বলতামও না। এখন এখানে একটা মায়া চলে আসছে আমার এদের প্রতি, বাড়িতে আমার স্ত্রী সন্তানরা কী করতেছে সেই সব সম্পর্কে আমার ধারণাও ছিল না, কারণ ও আমাকে বশ করে রাখছিল। তবুও আমার মনে হইতো আমার বাড়িতে যাওয়ার কথা ইচ্ছে হইতো। আমি কোরআন শরীফ পড়তে পারতাম, ওই জ্ঞান থেকেই হয়তো আমার এই জিনিসগুলো ও পুরোপুরিভাবে আমাকে বশ করতে পারে নাই। তো এই অবস্থায় আমার কোন সন্তানকে সবসময় বসে থাকতাম, আমি গল্প করতাম, খেলাধুলা করতাম ওকে নিয়ে। তো আমার সন্তান হওয়ার পরে অনেকেই আছে আমাকে এরকম উত্ত্যক্ত করতো না, যারা আগে আমাকে করতো। আর আমরা প্রত্যেক শুক্রবারে ও আমাকে নিয়ে যেত ঘুরতে,
বিভিন্ন জায়গা ঘুরতে নিয়ে যেত। আমরা নদীর পাড়ে যেতাম, লেকের পাড়ে যেতাম, কোনো উদ্যানে যেতাম, ঝর্ণার পাড়ে যেতাম, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতাম। ও বলতো যে ফ্যামিলির মধ্যে এগুলো করাটা জরুরি, ফ্যামিলি মধ্যে ভালোবাসার বন্ধনটা থাকা জরুরি। ও যেমন শাসন করতো তেমন আদরও করতো, যেন ওই পরিবারের শাসন করতে ও একাই, আর আমি সেখানে দুধ ভাত মাত্র। তো সে ওরকম করে আমার দিনকাল চলছিল আর কি করার, কিছু তো করার নেই, এরকমভাবে চলতে হবে। তো হঠাৎ করে একদিন আমাকে বললো যে এক কাজ করো, আজকে তো আমরা এক অনুষ্ঠানে যাব, আজকে শুক্রবার। তো ওদের এখানে ভালো জিনেরা ছিল যারা শুক্রবার নামাজ পড়তো, জুম্মার নামাজও পড়তে যেত, মানুষের এই জগতের জন্য জুম্মার নামাজ পড়তে যেত, মক্কার জন্য জুম্মার নামাজ পড়তে যেত ভালো ভালো জিনেরা। তো আমাকে তখন বললো যে আজকে অমুক গোত্রে আমাদের একটা দাওয়াত আছে, আমাদেরকে সেখানে যাইতে হবে এবং সেখানে বিয়ের দাওয়াতটা খাইতে হবে। তো গেলে বোধহয় ভালো হবে। তো আমি বললাম কি যে না, আমি যাব না, তুমি যাও, এত দূরে শুধু আমি যাব না। তো আমার স্ত্রী তখন রেগে গেল, রেগে গিয়ে বললো কি যে আমি সেখানে একা যাবো কিসের জন্য, অবশ্যই তোকে নিয়ে যাবো, আর সন্তানকেও নিয়ে যাবো, সে তো এই জামাগুলো পরে নেয়। তো রাজুকে দুটো পোশাক আমাদের দুজনকে দেয়, আমি পিচিকে পড়াই, পড়ানোর পর আমি নিজেও পড়ি। তো দিনকে রাত্রেবেলা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের দিন আমি এবং আমার স্ত্রী সকলে মিলে সেখানে পৌঁছাই। তো পৌঁছানোর পরে আমাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল, এবং মূলত ওই গোত্রের জিনেরা, এর আগে অনেক গোত্রের অনেক জিন আছে যারা কিনা মানুষ দেখে নাই এবং মানুষ এর আগে স্পর্শ করে নাই। তা আমাকে ধরে ধরে দেখতেছিল, এবং আমি ও যে একটা মানুষ বিয়ে করছে এটা নিয়ে সকলে আসলে খুশি ছিল। আমাকে সবাই ধরে ধরে দেখতেছিল, গল্প করতেছিল, আমি ওদের ভাষা সম্পূর্ণ পারি, ওদের সঙ্গে কথা বলতেছিলাম। তো কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে আমার নজর গেল এক মুরব্বীর দিকে। মুরব্বী লোকটা আমাকে চিনছে কিনা আমি জানি না, তবে আমি তাকে চিনে ফেলছি, এবং এটা সেই মুরব্বী যে মুরব্বীকে আমি এর আগে হেল্প করছিলাম একদিন রাত্রেবেলা, এবং তিনি আমাকে বলছিলেন যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাক দিবা, আমাকে বলবা। তো ওই 7 ফুটের মতো 6 ফুটের মতো লম্বা সাদা দাড়িওয়ালা মুরব্বী লোকটাকে দূর থেকে দেখে আমি তাকে পেছন থেকে গিয়ে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? তো এই কথা বলার পর উনি আমার দিকে পেছন দিকে ফিরে ঘুরে তাকাইলো, তাকানোর পর বললো যে বাবাজি তুমি এখানে কি করছো? তুমি কি এখানে বেড়াতে এসেছো? এখানে বেড়াতে আসার তো কথা না তোমার, এখানে তো আসার কোনো সুযোগই নেই তোমার, কারণ এই গোত্রে কোনো মানুষ, তুমি এখানে আসলে কিভাবে? আমি তখন মুরব্বী লোকটাকে বললাম যে চাচাজি আপনি এখানে কি করছেন? এটা তো জিনেদের জগৎ, জিনেদের এলাকা, আপনি এখানে কিভাবে আসলেন? লোকটি তখন বললেন আমি আসবো কিভাবে মানে, এটা তো আমাদেরই বাড়ি, এবং আজকে আমার ভাতিজির বিয়ে, এবং আমাদের দাওয়াতের অনুষ্ঠানে এসেছো, এবং আমি নিজেই একজন জিন। এই কথা বলতেই সঙ্গে সঙ্গেই আমি চমকে গেলাম, চমকে গিয়ে বললাম কি বলছেন আপনি? আপনি নিজেই একজন জিন মানে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। সেদিনকে তাহলে আপনি? লোকটি তখন মাথা নেড়ে বললেন হ্যাঁ, আমি জিন ছিলাম, এবং ওইখানে আমি একটা বিপদে পড়েছিলাম, সেই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করেছিলে। তা বাবা তুমি বলো তো, তুমি এখানে কি করছো? আর তোমার এখানে এরকম ভাবে আমি তো বুঝতে পারছি না, তোমার উপর একটা জিনের ছায়া দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার পরিস্ত্রী সেখানে এসে বললেন আসসালামু আলাইকুম চাচাজি, ভালো আছেন আপনি? তো ওই মুহূর্তে তখন আমি চাচার সঙ্গে কথা বলছি, আমার স্ত্রী পরিস্ত্রী যে আছে সে বললেন কি যে ও হচ্ছে আমার স্বামী, আর এ হচ্ছে আমাদের সন্তান। এই কথা বলার পর সন্তানটাকে দেখলেন উনি, দেখার পরে দোয়া দরুদ পড়লো এবং আদর করে দিল, তারপর বলল আচ্ছা ঠিক আছে, এই তোমার জামাই তাই না, খুব সুন্দর মাশাআল্লাহ, এবং বেশ ভালো আচরণ, আমার সঙ্গে কথা বলতেছিল। তো এই কথা বলার পর আমার স্ত্রী ওই চাচার সঙ্গে কথা বলে এখান থেকে চলে গেল। মূলত হচ্ছে আমার যে পরিস্ত্রী ছিল, পরিস্ত্রীর এক বান্ধবীর বিয়ে, এবং এটা হচ্ছে ওই বান্ধবীর চাচা আর কি। এই কথা বলার পর উনি আমার বউ এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আমি তখন বললাম সম্পূর্ণ ঘটনা ওনাকে একটু একটু করে খুলে বললাম যে এই অবস্থা, এবং আমাকে এরকমভাবে নিয়ে আসছে, এবং নিয়ে আসার পরে বিগত 6 বছর ধরে আমি এখানেই আসি, এবং এখান থেকে আমি আর বাড়িতে যেতে পারি নাই, কারণ আমাকে তো আর বাড়িতে যাওয়ার কোনো সুযোগই দেওয়া হয় না, আর বাড়ির কথা আমার মনেও নাই। তো এই কথা বলার পর ওই জিন লোকটি বললেন যে কি বলছো, তোমাকে এরকম আটকে রাখছে, এটা তো অন্যায় এবং এটা তো ঠিক না। তো আমি তখন বললাম এখন আর আমি কি করবো চাচাজি, এখন আমি নিয়তি মেনে নিছি, আমার এখানে সন্তান আছে, এবং আমি চাইলে কিন্তু এখন এখান থেকে চলে যেতে পারি না। সব মিলিয়ে বলতে গেলে আমি তো এখন আমার নিজের বাড়িতেও যেতে পারবো না, এই সন্তান রেখে আমি কিভাবে যাবো, প্রতি একটা মায়া আছে, টান আছে। তো এই কথা বলার পর আমাকে আড়ালে নিয়ে বললো বোকা তুমি কি বলতেছো, তোমার সন্তান, ও তো তোমার সন্তানই না, মানুষ এবং জিনের মিলনে কখনোই সন্তান জন্মগ্রহণ করে না, ও নিশ্চয়ই অন্য কোনো জিনের সন্তান, যে সন্তানটা তোমার বলে চালিয়ে দিয়েছে, আর ওর মধ্যে দেখো না জিনেদের সম্পূর্ণ গুণ, মানুষের কোনো গুণই নেই। তো এই কথা শোনার পর আমার সত্যি প্রচন্ড পরিমাণ দুঃখবোধ হইতে লাগলো যে আমার স্ত্রী যে কিনা
আমাকে এখানে নিয়ে এসে সে অন্য একজনের সন্তান গর্ভে ধারণ করে আমার কাছে নিয়ে এসে বলতেছে আমার সন্তান। তো ওই জিনটা আমাকে প্রমাণ করে দিল যে সত্যি সত্যি এটা আমার সন্তান না, এবং ওই সন্তানের কারণে মূলত আমার এখানে থাকার একটা ইচ্ছা ছিল। আমি আর কখনো যাবো না সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমি তখন বললাম, চাচাজি আমি বাড়িতে যেতে চাই। উনি আমাকে জোর করে রেখেছে, আমি এখানে থাকতে চাই না, আমি খুব শীঘ্রই বাড়িতে যেতে চাই। তো চাচাজি বললেন, ঠিক আছে, তুমি আমার একদিন উপকার করেছিলে এবং এই উপকারটা আমি তোমার জন্য করব। তুমি যদি যেতে চাও তাহলে আগামী শুক্রবার আমি তোমাকে ঠিক যে জায়গায় আসতে বলবো সেই জায়গায় আসবা, এবং কেউ যেন টের না পায়। আর তোমাকে আমি এই জিনিসটা দিচ্ছি, এই জিনিসটা তুমি তোমার স্ত্রীকে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিবে, ঠিক আছে? তাহলে ও তোমার ব্যাপারে অনেক কিছু আর করতে পারবে না বা তোমার কাছেও আসতে পারবে না। আর সমস্ত তাবিজ কবজ যা কিছু করার সেগুলো আমি তোমাকে দিব। এই তাবিজ কবজ কখনোই তোমার শরীর থেকে সরাবা না, যদি সরাও তাহলে ওরা তোমাকে আবার ধরে নিয়ে যাবে। তো এই কথা বলতে আমি বললাম, আচ্ছা ঠিক আছে চাচাজি, আপনি যেটা বলবেন সেটাই হবে। ওই কথা বলার পর আমি অনুষ্ঠানে হাসি খুশিভাবে চলাফেরার চেষ্টা করলাম, এবং আমাকে বললো যে এমন কোনো কিছু করবে না যাতে করে ওর সন্দেহ হয়, ও কিন্তু খুব চালাক পড়ি। তো ওই অবস্থায় আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি সবসময় চুপচাপ থাকতাম ঘরের মধ্যে আগের থেকে, এবং আমার যে মেয়েটা ছিল ওকে নিয়ে চুপচাপ বসে থাকতাম। ওকে আমি খুব আদর করতাম এবং ও আমাকে খুব ভালোবাসতো, যদিও ও অন্য সন্তান, তবুও ওকে আমি বাবার ভালোবাসা দিয়ে কিন্তু বড় করছি এবং আদর করছি। তো এই অবস্থায় ও আমাকে বাবা বলেই ডাকতো, ও আমাকে বাবা বলেই জানতো, এবং সমস্ত কিছু আমাকে বাংলা ভাষাও শিখেছি, ও বাংলা ভাষাও পারতো, আমার সঙ্গে বাংলা ভাষায় কথা বলতো। তো এই অবস্থায় সপ্তাহখানিক পার হয়ে যায়, এবং ওই দিনকে রাত্রেবেলা আমার স্ত্রী বাড়িতে ছিল না। আমি আমার সন্তানকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হয়ে যাই, এবং বের হয়ে আমি ওর দিকে শেষবারের মতো তাকাই। আমার খুব কান্না পাচ্ছিল যে আমি ওকে দেখতে পাবো না। তো এই অবস্থায় আমি তার কপালে একটা চুমুকে ঘর থেকে পাশের সিঁড়ি দিয়ে বের হয়ে যাই। বের হয়ে আমার তো অনেক জায়গা ছিল যেগুলোকে আমি চিনি, প্রায় অনেকগুলো বছর এখানে কাটিয়েছি। এই অবস্থায় আমি হেঁটে সেই শহরের মাঝ বরাবর ওই ঘরটাই যাই, যে ঘরটা আমাকে যেতে বলছিল। ঘরটা যাওয়ার পরে ওই মুরব্বী লোকটা আমাকে টেনে সে ঘরের ভিতর নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে কি যে এটাই হচ্ছে মানুষের জগতে যাওয়ার সুড়ঙ্গ, এদিক দিয়ে আমরা যাতায়াত করি, এবং এদিক দিয়ে আমি সেদিনকে গিয়েছিলাম, চলো তোমাকে নিয়ে যাই, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। তো এই অবস্থায় উনি আমাকে তখন ওই সুড়ঙ্গের অন্ধকার গলির মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো, এবং অনেকটা পথ যাওয়ার পরে আমি দেখলাম যে আমি এবং উনি পুরোপুরি শূন্য হাসতেছি, এবং অনেকটা পথ অতিক্রম করার পরে আমি ঠিক দেখতে পেলাম যে আমাদের গ্রামের যে রাস্তা, ওই রাস্তাটা কাঁচা ছিল, রাস্তাটা পুরোপুরি পাকা হয়ে গেছে, এবং আমাদের গ্রামটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। উপর থেকে দেখে আমি বুঝতে পারলাম, এবং ওই সময়টা ছিল হচ্ছে গিয়ে দুপুরের পর আর কি। তো আমি দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। আমাকে আমাদের বাড়ির বারান্দায় নামিয়ে দিয়ে গিয়ে বললো, বারান্দার পিছনে নামিয়ে দিয়ে গিয়ে বললো, বাবা তুমি এই জিনিসটা তোমার হাত থেকে কখনো খুলবা না, আর আমি যে তোমাকে এখানে দিয়ে গিয়েছি ওরা কখনো টের পাবে না, আর তুমি ওর আশেপাশে কখনো যাবে না, ও তোমার আশেপাশে যদিও ভিড়তে পারবে না, তবু তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে। যদি সম্ভব হয় তাবিজটাকে লুকায় রাখো, কারণ অনেক জিন আছে যারা কিনা ধোকা দিয়ে তোমাকে তাবিজ করানোর চেষ্টা করবে, এবং তুমি কোনো ধোকায় পড়বে না, ঠিক আছে? ওই কথা বলার পর তখন হচ্ছে উনি চলে যায় ওখান থেকে। চলে যাওয়ার পরে আমার আব্বা আম্মা, আমার স্ত্রী যারা ছিল আমাকে দেখে তো পুরো কান্নাকাটিতে ভেঙে পড়ে। আমার সন্তান প্রায় 6-7 বছর, অনেক বড় হয়ে গেছে, তো ওরা আমাকে দেখে চিনতে পারতেছিল না। তো আমার স্ত্রী যে ছিল সে বলল যে তুমি কোথায় গেছিলে, এবং ওরা জানতো বিষয়গুলো যে আমাকে নিয়ে গেছিল এরকম ধরে। তারপর আমি সমস্ত বিস্তারিত ঘটনা বললাম। তারপর থেকে আমাদের পুরো বাড়ি বন্ধ দেওয়ার পর থেকে অনেক ধরনের ঘটনা আমাদের বাড়িতে ঘটছে। যেমন রাত্রির 11টা বাজে কেউ একজন কান্না করতেছে বাড়ির বাহিরে, বন্ধ দেওয়া যে পর্যন্ত তার বাহিরে কান্না করতেছে, এবং দূরে গাছের আড়ালে দেখতে পেলাম যে একটা বাচ্চা মেয়ে, যে কিনা আমারই সন্তান, পরিজগতে যাকে আমি ছেড়ে আসছি, সেই সন্তানটা আমাকে ইশারাতে ডাকতেছে, আব্বু ওইদিকে আসো আব্বু। তো আমি প্রায় চলেই গেছিলাম, আমার স্ত্রী তখন থাবা দিয়ে ধরছে, আমাকে ধরে বলতেছে কোথায় যাচ্ছ? তেমন কিছু, ওই যে আমার মেয়ে আমাকে ডাকতেছে। তো এই কথা বলার পর বলতেছে কোথায় তোমার মেয়ে? কোথাও নেই, ওটা তো একটা কালো বিড়াল দাঁড়ায় আছে। এবং ঠিক সেই মুহূর্তে ওই বিড়ালটা একটা কালো অন্ধকার ছায়ার মতো হয়ে বলল, আরেকটুর জন্য ওকে আমি বের করতে পারলাম না। বের হইলে হয়তো ওকে নেওয়ার একটা চান্স ছিল, জিনেদের মাধ্যমে ওকে আমি ধরে নিয়ে যেতে পারতাম, কিন্তু তুই ওকে আর আসতে দিলি না। তাই বলে ও এখান থেকে আগুনের গোলার মতো চলে গেল আর কি, এবং দূর থেকে চিৎকার করে বলল যে তোকে আমি এখান থেকে নিয়ে যাব, এবং যেদিনই হোক নিয়ে যাব, কোনো একদিন তো সুযোগ আসবে, আমি তোকে সেদিনকে নিয়ে যাব, তুই তোর মেয়েকে দেখবি না, এই যে তোর মেয়ে, তোকে সাথে করে নিয়ে এসেছি। তো সত্যি সত্যি ওদিনকে আমার মেয়ে আমার দিকে তাকায় বলতেছিল, আব্বু আমি তোমার কাছে যাব। এবং ওই যে বুক ফাটা কান্না আমার আসতেছিল, আমি যে কি বলে বোঝাইতে পারতেছিলাম না। তবে আমি বিশ্বাস করি যে আমার মেয়ে বড় হওয়ার পরে ওর কাছে থাকবে না, হয়তো আমার কাছে চলে আসবে, যদিও ও আমার কন্যা সন্তান না বা আমার গর্ভের আমার বীর্যের সন্তান না, তবু ওকে আমি খুব ভালোবাসি, এবং আমি চাই যে ও আমাকে আসুক, আমার কাছে এসে আমাকে বাবা বলুক, কোনো না কোনো দিনও আসবে যখন বড় হবে, সেদিনের অপেক্ষা আমি করতেছি।
এখন বেশ খানিকটা বড় হয়েছে। আশা করি যে ও বড় হলেও আমার কাছে আসবে এবং ওর মায়ের হাত থেকে আমাকে বাঁচাবে। তো এইভাবে আমি আছি। ওই পরিমেয়েটা মাঝে মধ্যে আমাকে ক্ষতি করার চেষ্টা করে অনেক দূর থেকে, জিনেদের মাধ্যমে আমাদের টিনের চালের ঝিল ছড়ে অনেক দূর থেকে। তো সব মিলে এরকম জ্বালা যন্ত্রণা নিয়ে এখন পর্যন্ত আছি। এবং ওই পীর সাহেব যে ছিলেন, যে জিনটা ছিলেন, উনি আমাকে নানানভাবে সাহায্য করেন দূর থেকে এবং বলেন কি যে সারা জীবন আমি তোমাকে সাহায্য করব এবং আশা করি তোমার কোনো সমস্যা হবে না। তো উনি ছিলেন বলে হয়তো আমি বেঁচে গেছি। তো আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি যে মানুষকে সাহায্য করলে সেটা কখনো বিফলে যায় না। তো ওনার সেই সাহায্যটা হয়তো আমার কাজে লেগেছে যে উনি আমাকে এরকমভাবে সেভ করেছে এবং এখনও সেভ করে যাচ্ছে। তো পরিবার নিয়ে এখন বেশ ভালো আছি। এখন আর নসিমন চটমন চালাই না, রাত্রেবেলা চালাই না, দিনের বেলা চালাই। আর রাত্রেবেলা তাড়াতাড়ি বাসায় চলে আসি, পাশাপাশি কৃষি কাজ করি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আমার জন্য সকলে দোয়া করবেন যেন ওই জিন মেয়েটা আমাকে কখনো কোনো আছর না করতে পারে। আর আমার যে পরি মেয়েটা, যে কিনা আমার সন্তান না কিন্তু আমার সন্তান, ওই মেয়েটা যেন আমার কাছে আসে এবং এসে আমার অন্ততপক্ষে একদিন দেখা করে যায় যে তার বাবা তাকে কত ভালোবাসতো ছোটবেলা থেকে। তো আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।